আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সারা পৃথিবীতে তেল নিয়ে একটা সংকট তৈরি হয়েছে। আপনারা জানেন যে এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ত্রিমুখী সংকট কিংবা যুদ্ধ যাই বলি না কেন, তার ফলে তেল উৎপাদন, তেল পরিবহন সবকিছু মিলে একটা সমস্যা হচ্ছে। কিন্তু বাংলাদেশের একটা সুবিধা ছিল যে বাংলাদেশে পেট্রোল এবং অকটেন পুরোটাই আমদানি নির্ভর নয়। কদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের গ্যাস ফিল্ড থেকে যে কনডেনসেট পাওয়া যায় সেখান থেকেই বাংলাদেশের চাহিদার প্রায় পুরোটা অকটেন এবং পেট্রোল আমরা পেয়ে থাকি। যেহেতু শেখ হাসিনা বলেছেন সেহেতু আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে শুনিনি বা শোনার চেষ্টা করিনি। কিন্তু হঠাৎ করেই আমরা এখন মিডিয়ায় দেখছি যে বাংলাদেশে নাকি 5টি কোম্পানি আছে যারা তেল সরবরাহের সাথে জড়িত। এই 5টি কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে তেল সরবরাহ করে থাকে এবং তারা সেখান থেকে চাহিদা অনুযায়ী পাম্পে এবং যেখানে যেখানে দেওয়ার সরবরাহ করে। কিন্তু একদিকে এই তেল সরবরাহকারী কোম্পানি আমাদের যে লোকাল প্রোডাকশন প্রচুর পেট্রোল এবং অকটেন, এবং তাদের এখন রিজার্ভারে রাখার জায়গা নেই। ওদিকে আবার আপনারা তো জানেনই তেল নিয়ে কি চলছে। এইটার কারণ কি? এই কারণ খুঁজতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম যে এটা সত্যি যে দেশে প্রচুর পরিমাণে তেল আছে, কিন্তু সেই তেলটাকে চ্যানেলাইজ করে সাধারণ মানুষের কাছে আসতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এখানে একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে, এবং এই কৃত্রিম সংকট করার মধ্য দিয়ে নানা রকমের চুরি চামারি জালিয়াতি এই খবরগুলো আপনারা পেয়েছেন। কিন্তু এর চেয়েও বড় খবর হলো যে এই সংকট দেখিয়ে এখন বিদেশ থেকে তেল আমদানি করা হবে। এই তেল আমদানির সময় যেটা করা হবে সেটা হলো যে প্রচলিত বাজার দরের চাইতে বেশি দাম দিয়ে এই তেলটা কেনা হবে। এর ফলে যে অতিরিক্ত টাকাটা কেনার ব্যয় হবে দেশের, সেই টাকাটা এই দুর্নীতিবাজরা, এই সিন্ডিকেটরা, সরকারের ভেতরে লুকিয়ে থাকা এই সিন্ডিকেটটা এই টাকাটা মেরে খাবে, লুটপাট করবে, দুর্নীতি করবে। সুতরাং এই সাধারণ মানুষের এই তেল সংকটটা আসলে যতটা না প্রকৃত, আমরা তো মনে করেছিলাম যুদ্ধের কারণে হরমুজ প্রণালী, যেহেতু সেখানে থেকে জাহাজ আসা যাওয়াটা একটা কঠিন হয়ে গেছে, বাংলাদেশের তেল পরিবহন করে যেসব জাহাজ আসে তার একটা বড় অংশ এই হরমুজ প্রণালী অতিক্রম করে আসে। সুতরাং আমরা কিন্তু বিশ্বাস করেছিলাম যে তেল নিয়ে আসলে একটা সমস্যা হচ্ছে। কিন্তু এখন আমরা বুঝতে পারছি এদিকে আমেরিকা রাশিয়ার থেকে তেল কেনার জন্য পারমিশন দিয়েছে যে 2 মাসের মতো সময়, 2 মাসের জন্য আমরা রাশিয়ার থেকে তেল কিনতে পারবো। কিন্তু এখন কথা হলো যে এখন একটা সুবর্ণ সুযোগ, রাশিয়ার থেকে আমরা বেশি দামে তেল কেনা দেখাবো এবং সেখান থেকে আমাদের কমিশনটা হালাল করে নেব। কারণ হাওয়া ভবন তার অস্তিত্ব নেই ঠিকই, কিন্তু হাওয়া ভবনের সাথে যে মানুষগুলো ছিল তারা তো এই সরকারের সাথে আছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেই আছে। সুতরাং সেই কমিশনের সেই পুরনো গল্প আমরা আবারও শুনছি, আবারও দেখছি সেই একই নাটক। কিন্তু এই যে তেলের দাম 15 থেকে 20 টাকা বাড়ানো হলো, এর ফলে জনজীবনে কি হবে? এর আগে শেখ হাসিনার আমলে মাঝে মধ্যে তেলের দাম বাড়তো, হয়তো লিটার প্রতি 2 টাকা। একবার লিটার প্রতি 2 টাকা তেলের দাম বৃদ্ধিতে মির্জা ফখরুলের আমরা 2টি বক্তৃতা শুনেছিলাম। আমি এই বক্তৃতা দুটো আপনাদের একটু শোনাবো খুব অল্প সময়ের জন্য, কারণ এরা যখন কথা বলে তখন তো এরা মনে করে যে আমরা বোধহয় সব ভুলে গেছি। কিন্তু এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, আসুন আমরা একটু বক্তৃতাটা শুনে নিই। তারা একবারের জন্য জনগণের কল্যাণের কথা চিন্তা করেন নাই, কেউ করেন না, যার ফলে আজকে অস্বাভাবিকভাবে এই দাম বাড়িয়ে দিয়েছে। কি হয়েছে, এখন কি হবে আপনারা সবাই জানেন যে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, শুধু বাড়বে নয়, ট্রাকের ভাড়া বাড়বে, এবং একই সঙ্গে আমাদের যে চাল ডাল তেল লবণ সবজি যেগুলো বাইরে থেকে আসে তারও দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে তখন এখানে তেলের দাম বাড়ানো হয়। কেন? তারা যে লুটপাট করে, তারা যে চুরি করে, যে দুর্নীতি করে, সেই টাকাকে হালাল করার জন্য জনগণের পকেট থেকে কেড়ে নিয়ে যায়। 5 বছর আগে তো এই পেট্রোলিয়াম কর্পোরেশন লাভ করেছে প্রায় 39,000 কোটি টাকা। তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম ছিল, কিন্তু আপনারা কমাননি। এখনো কিন্তু তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে। এগুলো দিয়ে সরকারের কোনো কিছু যায় আসে না, কারণ বিদ্যুৎ এবং জ্বালানির কোনো ঘাটতি
নেই তো লোডশেডিং কেন? ঘাটতি নেই তো 8 ঘন্টা বিদ্যুৎ নেই কেন? কেন আজকে আপনার তেল রেশন করছেন, জ্বালানি তেল রেশন করছেন, গ্যাস রেশন করে দিচ্ছেন? কেন আজকে বিশেষজ্ঞরা বলছে যে বাংলাদেশে এখন অশনি সংকেত, পেট্রোল ডিজেল আপনার দাম বাড়িয়েছে, তাই না? এছাড়াও একটা দুর্নীতির খবর আমরা পেলাম। আপনারা জানেন যে 2024 সালের জুলাই আগস্টে যে রেজিম চেঞ্জ, যে জঙ্গি অভ্যুত্থান, সেখানে আমরা সব সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের কথা বলে থাকি, কিন্তু এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল সেই সময়ের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। এই নাজমুল হাসান, আপনারা যদি তার 2024 সালে তার সে কোথায় কোথায় গেছে দেশের মধ্যে এই তালিকাটা যদি বের করেন, তাহলে দেখবেন সে একাধিকবার চিটাগাং গিয়েছে, এবং তিনি চিটাগাংয়ে গিয়ে একাধিকবার তিনি বিভিন্ন বিদেশি প্রতিনিধিদের সাথে মিটিং করেছেন, এবং এই প্রতিনিধিদের সাথে তিনি বোট ক্লাব এবং সেখানে একটা হোটেল আছে, সেই রেডিসন হোটেল বোধহয়, সেই হোটেলে তিনি একাধিক মিটিং করেছেন, এবং প্রত্যেকটা মিটিংয়ে এই সরকার পরিবর্তন, রেজিম চেঞ্জ, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এই নাজমুল হাসান সম্প্রতি তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ শোনা গেছে। সেই সাথে নৌবাহিনীর আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোনা গেছে। শুধু শোনা নয়, এই অভিযোগগুলো দুর্নীতি দমন সংস্থায় জমা পড়েছে, এবং দুর্নীতি দমন সংস্থার পক্ষ থেকে তদন্তও করা হয়েছে, এবং এই তদন্তে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান, তারও একটা বড় রকমের দুর্নীতির সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে। এদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা হলো যে ক্ষমতার অপব্যবহার, কেনাকাটায় দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, এবং তাদের যে ট্যাক্স রিটার্ন, নিজস্ব ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এগুলো সব চুলচেরা বিশ্লেষণ করে দেখা গেছে যে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছে। যেমন চীন থেকে 6টা ক্রেন কেনার কথা 286 কোটি টাকা দিয়ে, কিন্তু নৌবাহিনীর প্রধানের সাথে সলা পরামর্শ করে সবাই মিলে এই 286 কোটি টাকা দিয়ে তারা 3টি ক্রেন কিনেছে, যেটা দিয়ে 6টি ক্রেন কেনার কথা ছিল, এবং যেত বাজার দর পরীক্ষা করে দেখা গেছে যে এই টাকায় 6টা ক্রেন কেনা যেত, কিন্তু তারা 3টা ক্রেন কিনেছে, এবং বাকি অর্ধেক টাকা 143 কোটি টাকা তারা লুটে পুটে খেয়েছে, এবং এই টাকা বিদেশে পাচারেরও প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন সংস্থা। আটলান্টায়, আমেরিকার আটলান্টা বেস 2-3টা নাম উঠে এসেছে যারা এই টাকা পাচারে সহায়তা করেছে, এবং প্রত্যেকটা দুর্নীতির সাথে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের নামও উঠে এসেছে। এর বাইরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মোংলা পোর্ট অথরিটি, এই সবাই বেশ কিছু দুর্নীতি, ড্রেজিং এর দুর্নীতি, জাহাজ কেনার দুর্নীতি, চীন থেকে 6টা জাহাজ কেনার কথা, সেখানেও প্রায় 486 কোটি টাকার দুর্নীতির সম্পৃক্ততা পাওয়া গেছে। এবং এই যে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, তার স্ত্রী মিসেস নাজমুল হাসান, তার ভগ্নিপতি, তিনি একজন ব্যবসায়ী এবং আওয়ামী লীগ আমলের সাংসদ ছিলেন, মৌলভীবাজার 3 আসনের সাংসদ। তিনি সম্প্রতি বাংলাদেশ থেকে কাতারে গিয়েছেন, এবং কাতারে এই এমপি একটি মার্কেট কিনেছেন বলে এই তদন্তে উঠে এসেছে, এবং সেখানে বলা হয়েছে যে এই মার্কেট কেনার পুরো টাকাটাই নাজমুল হাসান দিয়েছেন। তার মানে একদিকে রেজিম চেঞ্জ, একদিকে মানে সরকারের সাথে মির্জাফরি, আবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ওয়াকারের ডান হাত হিসেবে কাজ করা। এখন এই আমি যে ইনফরমেশন গুলো দিলাম, এগুলো সবই দুর্নীতি দমন সংস্থার তদন্ত থেকে পাওয়া রিপোর্ট, এবং এটি অলরেডি একটি বিদেশি প্রচার মাধ্যমে প্রকাশিতও হয়েছে। সুতরাং আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যে এই নৌবাহিনী প্রধান, এই তারপরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, এদের যে দুর্নীতির তথ্য প্রমাণ উঠে এসেছে সেই বিষয়ে তারা যেন দ্রুত ব্যবস্থা নেয়। প্রিয় বন্ধু, গতকালের ভিডিওতে কিছু অসঙ্গতি রয়ে গেছিল, কিছু অনিশ্চয়তা রয়ে গেছিল। এই যে অসঙ্গতি যেগুলো ছিল এবং অনিশ্চয়তা যেগুলো ছিল শেখ হাসিনার মামলা নিয়ে আইসিটিতে, সেই ত্রুটিগুলো সংশোধন করা এবং নিশ্চিত করা যে কি হচ্ছে আদৌ
তার জন্যই এই ভিডিওটি আবার নতুন করে করা। এবং গতকালকে আমি বলেছিলাম যে এরা কি করতে দেখা করতে গেছেন। রাহুল প্রিয়াঙ্কা তারা গেছিলেন, প্রথমে শুনেছিলেন সার্জিও ঘোষ যাবেন, পরে রাহুল গান্ধীর আপত্তিতে সার্জিও ঘোষকে বাদ দেওয়া হয় যে আমাদের ব্যাপার, ভারতবর্ষের ব্যাপার, আমরা ভারতবর্ষ সামনে নেবো, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো লোককে ঢোকানো উচিত হবে না, তাই তাকে বাদ দেওয়া হয়। আর ব্যাপারটা বোঝার জন্য কংগ্রেসের যিনি আইনজীবী অভিষেক মনু সিংভি গেছিলেন এবং হরিশ সালভে যিনি আইসিটিতে যিনি মামলা লড়েন তিনি গেছিলেন। এখন একটা নিশ্চিতকরণ যেটা আমি নিশ্চিত হয়েছি সেটা হচ্ছে কোনো এক ব্যক্তি তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনার হয়ে একটি মামলা করেছেন। আমি বলেছিলাম সেই মামলার শুনানি হয়তো এগিয়ে আসছে, কিন্তু সেটা নয়। আসলে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে রাষ্ট্র টু রাষ্ট্র মামলা হয়। কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয় কোনো এর বিরুদ্ধে, একই রাষ্ট্রের বিরুদ্ধে কোনো মামলা করতে পারে, ব্যক্তি কোনো মামলা করতে পারে না। যেটা ঠিক আমি যেটা জানলাম আজকে সেটা হচ্ছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে মামলা করতে চলেছে আইসিটিতে। এটি হচ্ছে আসল খবর। ভারত সরকার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বাংলাদেশের বিরুদ্ধে মামলা করতে চলেছে। মামলাটা কার বিরুদ্ধে হবে সেটা নিয়েও অনেক প্রশ্ন আছে। আসলে ভারতের ব্যাখ্যা হচ্ছে যে একজন প্রধানমন্ত্রীকে উৎখাত করে ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার যে চক্রান্ত চলছে সেই চক্রান্তের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে অ্যাপিল করছে ভারত। স্বভাবতই সেখানে নাম চলে আসবেই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। কে উৎখাত করেছেন? উৎখাত করেছেন ওই জেনজিন নাম দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং পরবর্তীকালে অসাংবিধানিকভাবে একটি ভোট করে ক্ষমতা দখল করেছে তারেক রহমান। অর্থাৎ এখানে পার্টি হবে দুইজন, বাংলাদেশের দুইজন, এক হচ্ছে মোহাম্মদ ইউনুস এবং দুই হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জন্য যা দলিল দস্তাবেজ এখন তো এগুলো সমস্ত তৈরি করতে হবে, সেগুলোই সমস্ত কাগজপত্র সমস্ত নিয়ে যাওয়া হয়েছিল, তার কনফার্মেশন এবং শেখ হাসিনার বক্তব্য এইগুলো সমস্ত রেকর্ডিং করার জন্য। কারণ উনি তো ওখানে গিয়ে সরাসরি হাজির হতে পারবেন না, যখন হাজির হওয়ার হবে তো তখন দেখা যাবে। এটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হচ্ছে হেগে, নেদারল্যান্ডের হেগে। তো এখন তো আমাদের নির্বাচন চলছে, এই নির্বাচনটা শেষ হয়ে গেলে এই জিনিসটা এর মধ্যে ব্রিফ যেটা ব্রিফ হয়, ব্রিফটা আইনজীবীরা বুঝবেন, সেটা ব্রিফ তৈরি হয়। সেই ব্রিফটা এখন হরিশ সালভে এখন তৈরি করবেন। আর অভিষেক মনু সিংভি গেছিলেন যে পুরো ব্যাপারটা বুঝতে, আর সেটা রাহুল প্রিয়াঙ্কা নিয়ে গিয়েছিলেন, যেহেতু উনি কংগ্রেসের সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনিও আলোচনার শেষে বলেছেন যে না, এই মামলাটা করা যেতে পারে, কারণ ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার জন্য যে সমস্ত ম্যাপ ট্যাপ গুলো জারি করা হয়েছিল সেই সমস্ত ভারতবর্ষ তার সঙ্গে নিয়ে গিয়ে ওই ডকুমেন্টের সঙ্গে যেটা ব্রিফ তৈরি করা হচ্ছে সেই ব্রিফের সঙ্গে সেগুলো অ্যাটাচ করে দেওয়া হবে। এখন গতকাল যে আমি যেটা বলেছিলাম সেটা আন্দাজের ভিত্তিতে বলেছিলাম, আমি বলেছিলাম আমি পুরো খবর পাইনি। আজকে আমি পুরো খবরটা পেয়েছি
পেয়ে আমি আপনাদেরকে ওই কিছুটা ত্রুটি রয়ে গেছে সেই ত্রুটিটাকে সংশোধন করলাম, এবং যেটা আমার মনে সন্দেহ ছিল সেই সন্দেহটা নিরসন করার জন্য আমি নানান রকম ভাবে খোঁজ খবর লাগিয়ে যখন নিঃসন্দেহ হয়েছি তখনই আমি এই ভিডিওটা করতে বসলাম। আমি যদি ভিডিওটা না করতাম তাহলে অনেকের মনেই সন্দেহ জেগে যেত যে এরকম, সকলেই তো খোঁজ খবর রাখেন, সকলে মনে করতেন যে এটা একটা ভিত্তিহীন রিপোর্ট, যেটা রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্র ছাড়া মানে হতে পারে না, এটা কি রিপোর্ট হলো। তাই আবার এই সংশোধনী করে আমি আবার এটি আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি। এখন আমার আগের যে ভিডিও তার যে ভুল ত্রুটি সেগুলো একটু মার্জনা করে দেবেন, কারণ আমি আন্দাজে খবরের ভিত্তিতে করেছিলাম এবং আমার সন্দেহটা হয়েছিল এইটা যে এটা সম্ভবত যেহেতু হরিশ সালভে যাচ্ছে তাহলে এটা আইসিটির ব্যাপার আছে। এটা আমি কিন্তু বলেছিলাম যে আমি সত্যিও হতে পারি, আই মে বি রাইট অর মে বি রং, আমি কিন্তু এটাও বলেছিলাম। আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে সম্পূর্ণ বস্তুনিষ্ঠ এবং সম্পূর্ণ সত্য খবর। এবার আমাদের নির্বাচনটা মিটুক, এর মধ্যে এই সমস্ত ব্রিফগুলো তৈরি হবে, ব্রিফিং নয়, ব্রিফগুলো তৈরি হবে। ব্রিফগুলো তৈরি হওয়ার পর তারপর হরিশ সালভে এইবার গিয়ে নেদারল্যান্ডে হেগে গিয়ে এইটি দাখিল করবেন। এটি দাখিল করে যারা যারা পাত্রপাত্রী আছে এর মধ্যে, আর এই মানে চক্রটার সঙ্গে, উৎখাতের চক্রটার সঙ্গে যারা যারা জড়িত আছে, কার কার নাম আছে আমি জানি না, যারা যারা জড়িত আছে, শেখ হাসিনা নিশ্চয়ই বলেছেন যে এরা জড়িত আছে, তাদের প্রত্যেকের নামে মামলা করা হবে এবং প্রত্যেকের শাস্তির বিধান চাওয়া হবে। সেখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায় হয়তো 3-4টে শুনানি হয়তো হবে, তার মধ্যেই মানে রায় বেরিয়ে যাবে। তার মধ্যে ভারতবর্ষ যা করার ভারতবর্ষ তো করবেই, যেগুলো করার, কিন্তু ওটা একটা ফাইনাল একটা ডেস্টিনেশন একটা করে রাখা হলো, যেখান থেকে ভারতবর্ষ তার পরবর্তী পদক্ষেপ নিতে পারবে। এই সংশোধনী করার জন্য আমি আপনাদের কাছে আবার এলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ